হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলসফি বা দর্শনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ। মনে রাখবে, এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নোত্তরই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি এতদিন যা পড়াশুনো করেছো সেটা তো অবশ্যই তোমার সাথে থাকবে, কিন্তু এই প্রশ্নগুলো যেন কোনোভাবেই তোমার মিস না যায়। তো একটু ধৈর্য ধরে মিলিয়ে নাও যে প্রশ্নগুলো তোমার প্রস্তুত রয়েছে কি নেই। প্রথম প্রশ্ন, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির ক্ষেত্রে আশ্রয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা এমন কখনোই হয় না। অর্থাৎ কোনো যুক্তির আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হওয়াই হলো যুক্তির আকারগত বৈধতা। যুক্তির আকার কাকে বলে? যুক্তির কাঠামোকে বলা হয় যুক্তির আকার, অথবা যুক্তির অন্তর্গত বচনগুলির পরিবর্তে বিভিন্ন বর্ণ প্রতীক ব্যবহার করলে যুক্তির যে কাঠামো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় যুক্তির আকার। যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকাই হলো বস্তুগত সত্যতা। যুক্তির বৈধতা বলতে কী বোঝো? যুক্তির বৈধতা বলতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে বোঝায়। বৈধ যুক্তির আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না। যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কী? যুক্তি হলো অনুমানের ভাষাগত কাঠামো এবং যুক্তির আকার হলো যুক্তির প্রতীকী কাঠামো। একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। তো দেখে নাও, বাম দিকে রয়েছে যুক্তি আর ডান দিকে রয়েছে যুক্তির আকার। যুক্তিতে বলা হয়েছে সকল মানুষই মরণশীল, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল। আর এর আকারটা কেমন হবে? এই যুক্তির আকারটা হবে সকল এম হয় পি, সকল এস হয় এম, অতএব সকল এস হয় পি। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। কোনো বৃত্ত নয় গোলাকার ক্ষেত্র, মিথ্যা। সকল ত্রিভুজ হয় বৃত্ত, মিথ্যা। অতএব কোনো ত্রিভুজ নয় গোলাকার ক্ষেত্র, এটা সত্য। আর কোনটা কি বচন দেখো, বাম দিকে লেখা রয়েছে, চেক করে নাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। দেখো, অসম বিরোধিতার একটা দৃষ্টান্ত দিতে গেলে তার আগে তোমাদের জানতে হবে যে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে। বিরোধিতার চতুষ্কোণের ছবিটা আমি তোমাদের পাশে এঁকে দিয়েছি। ছবিটা তোমরা লক্ষ্য করো যে ছবিটার মধ্যে এ এবং ই বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে সেটাকে বলা হয় বিপরীত বিরোধিতা। আই এবং ও বচনের যে বিরোধিতা সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। আর এ আই এবং ই ও এই বচনগুলোর মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ সেটা হচ্ছে অসম বিরোধিতা। আর এই যে কোনাকুনি বিরোধিতার সম্পর্কটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে অসম বিরোধিতা হয়ে থাকে এ আই এবং ই ও বচনের মধ্যে। আমি এখানে ই এবং ও বচনের উদাহরণ দিয়েছি, তোমরা চাইলে এ এবং আই বচনের উদাহরণও দিতে পারো। দেখো, ই বচনে কোনো মানুষ নয় অমর, সেটা ও বচনে কি হবে? কোনো কোনো মানুষ নয় অমর। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? প্রশ্নে বলা হয়েছে যে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। সকল হয় রয়েছে, বুঝতেই পারছো খুব সহজেই যে এখানে এ বচনের কথা উল্লেখ করা হয়েছে, এ বচন। এবং সেই এ বচনের বিপরীত বিরোধী বচন কি হবে? দেখো, এ বচনের বিপরীত বিরোধী বচন কি? এ বচনের বিপরীত বিরোধী বচন হচ্ছে ই বচন। তাহলে ই বচনের উত্তরটা লিখে ফেলো যে কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, আর এটাই হচ্ছে উত্তর। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এখানে কোনো কোনো হয় রয়েছে, আই বচনের কথা বলা হয়েছে, বুঝতেই পারছো। আর আই বচনের যে অধীন বিপরীত বিরোধী বচন সেটা হচ্ছে ও বচন। তাহলে
ও বচনে সেটা কি হবে, যে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো সমজাতীয় নিরপেক্ষ বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে অথবা পরিমাণের পার্থক্য থাকবে অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। যেমন এ এবং ও, ই এবং আই বচনের মধ্যে এই বিরোধিতা বর্তমান বা এই বিরোধিতা থাকে। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অধীন বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে? আই এবং ও বচনের মধ্যে হয়ে থাকে। তাহলে একটা উদাহরণ দিয়ে দাও। আই বচনে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, ও বচনে সেটা কি হবে? কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আমি তোমাদের এই লজিকগুলো এই জন্যই এখানে দিয়েছি কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে, আর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সবারই জানা প্রয়োজন। তুমি এরকম একেবারেই ভাববে না যে তুমি প্রশ্নের উত্তর লিখবে তাই তোমায় এই লজিকগুলো করার প্রয়োজন নেই, কারণ এগুলো কিন্তু এসএকিউতে এসে থাকে, আবার ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউতেও এসে থাকে। কাজেই এই লজিকগুলো কিন্তু সবার জানা প্রয়োজন। বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতার একটা দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়ার আগে তোমাদের এটা জানা প্রয়োজন যে বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে। তো পাশের ছকটাতে দেখে নাও, বিরুদ্ধ বিরোধিতা হয়ে থাকে এ এবং ও বচনের মধ্যে আর আই এবং ই বচনের মধ্যে। ক্লিয়ার? এখানে আমি এ এবং ও বচনের উদাহরণ দিয়েছি, তোমরা চাইলে আই এবং ই বচনের উদাহরণও দিতে পারো। তো দেখে নাও, এ বচনে সকল মানুষই বুদ্ধিমান, ও বচনে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান। দেখো, প্রশ্নে বলা হয়েছে যে কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে। তার আগে তোমরা আমাকে বলো যে কোনো নয় থাকলে কি বচন হয়। কোনো নয় রয়েছে, বুঝতেই পারছো ই বচনের কথা বলা হয়েছে। আর ই বচনের যে অসম বিরোধী বচন সেটা কি? সেটা হচ্ছে ও বচন। আর কোনো মানুষ নয় সৎ, এই ই বচনটা ও বচনে লিখে ফেলো, তাহলে উত্তর বেরিয়ে যাবে যে কোনো কোনো মানুষ নয় সৎ। বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে বর্তমান, যেমন এ এবং ই, আর অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে বর্তমান, যেমন আই এবং ও। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে এবং বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে। উভয় বচন একই সঙ্গে সত্য নয়। এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। বিপরীত বিরোধিতার সত্যতার যে নিয়ম সেখানে বলা হয় যে দুটি বিপরীত বচন একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে এবং দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি? উদ্দেশ্য ও বিধেয় এক হবে, গুণের পার্থক্য থাকবে, পরিমাণের পার্থক্য থাকবে অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকতে হবে। বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো। বিপরীত বিরোধিতায় শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে। বিপরীত বিরোধিতা হয় এ এবং ই বচনের মধ্যে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতা হয় এ এবং ও, ই এবং আই বচনের মধ্যে। যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? দেখো, প্রশ্নটার উত্তর সহজে করার জন্য আমরা আবারও সেই বিরোধিতার চতুষ্কোণের ছকটি এঁকে নেব। এরপর এই ছকটা অনুযায়ী প্রশ্নটাকে আমরা মেলাবো আর তার উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করব। প্রশ্নে বলা হয়েছে যে যদি এ বচন সত্য হয়, এ বচন কোথায় রয়েছে? এ বচন এখানে রয়েছে। বলা হয়েছে যে যদি এই এ বচনটা সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের
এবচনের বিরুদ্ধ বচন কোনটা? এবচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও। সেই বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? এই বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন কি? ই। তাহলে এই ই এর সত্যমূল্য কি সেটা তোমাদের বার করতে হবে। আর এই ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা। উত্তর হবে মিথ্যা। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি হল আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত নঙর্থক হবে, আর আশ্রয়বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হল যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। তো দেখে নাও। এ বচনে সকল বৃক্ষ হয় উদ্ভিদ, এটা হচ্ছে আবর্তনীয়, আর এর আবর্তিত রূপটা কি হবে? সকল উদ্ভিদ হয় বৃক্ষ। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি হবে আয় বচন। অমানুষ কবি নেই বচনটির বিবর্তন করো। দেখো, অমানুষ কবি নেই এর বিবর্তনীয় রূপটি হবে কোনো কবি নয় অমানুষ, আর তার বিবর্তিত রূপ কি হবে? সকল কবি হয় মানুষ। সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচনটি কি হবে? সকল মানুষ হয় অপূর্ণ জীব, এটা হচ্ছে বিবর্তনীয়, আর এর বিবর্তিত বচনটি হবে কোনো মানুষ নয় পূর্ণ জীব। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে, তুমি যদি ক্লাসটি থেকে কিছু শিখতে পেরেছো, তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। মনে রাখবে, আমাদের সাথে তোমাদের পথযাত্রা কিন্তু এখানেই শেষ নয়। তুমি এর পরবর্তী সময়ে যদি কোনোভাবে, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, ফিলসফি বা দর্শন বিষয়টির সাথে যুক্ত থাকো, তো আমাদের চ্যানেল থেকেই কিন্তু তুমি পরবর্তীকালে সাহায্য পেয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।